আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদের বিদায় হবে আর কি, বিদায় অনুষ্ঠান সামনের সপ্তাহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কোন টপিক দিয়ে শুরু হবে মনে আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল দিয়ে হবে। তো আজকে একটু অফ টপিকও পড়াবো, পরিবেশের বাইরে মানুষের কিছু মানে বিষয় নিয়ে একটু পড়াবো, বিশেষ করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর যে পার্টগুলো। ওকে, আদাব শোনা যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করে দিই। বেশ 5 মিনিট দেখলাম, অনেকে হয়তো বা আসবে আবার পরে। তো আমরা বায়ুমণ্ডল নিয়ে আমরা পড়তেছিলাম। হ্যাঁ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলটা কি এটা নিয়ে আমরা বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের যা আর্থ বা পৃথিবী আছে, এই পৃথিবীর চারপাশে প্রায় 10,000 কিলোমিটার জুড়ে
কত কিলোমিটার? প্রায় 10,000 কিলোমিটার জুড়ে বায়ুর যে আবরণ রয়েছে সেটাকে বলে বায়ুমণ্ডল। সেটাকে কি বলে? বায়ুমণ্ডল। আবারও বলি, বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর চারপাশে প্রায় 10,000 কিলোমিটার জুড়ে বায়ুর যে আবরণ রয়েছে এটা হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে? তো এই যে 10,000 কিলোমিটার জুড়ে যে বায়ুটা এই পৃথিবীর সাথে আটকে আছে, কিসের কারণে? আমরা পড়েছিলাম, বলেন তো, মনে আছে কি হবে এটা? কিসের কারণে? পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের কারণে। পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণ এর কারণে বা অভিকর্ষ ত্বরণের কারণে পৃথিবীর সাথে বায়ুমণ্ডলটা আটকে আছে, আর আমরাও বেঁচে আছি। তো আমরা চলেন এই বায়ুমণ্ডল নিয়ে জানার চেষ্টা করি এর স্তর কয়টি। বলেন তো, একটু কমেন্ট করে ফেলেন তো, বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর কয়টি? আমরা স্তরগুলা যে কোনো দিকে গেলেই তো আপনি একদম মহাশূন্যের দিকে চলে যাবেন, আস্তে 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 উপরে বায়ুমণ্ডল পার হয়ে গেলে আর পৃথিবীর আকর্ষণে আপনাকে আর টানবে না, আপনি উল্টা অন্য দিকে চলে যাবেন। ঠিক আছে? তো এখন আসেন, এই অভিকর্ষ ত্বরণ আছে বলেই আমরা নিজেকে ওজন হীন অথবা ওজন নাই এটা কল্পনা করতে পারি। আমাদের এখন যে ওজনটা, এটা কিন্তু এই জি এর কারণে। আমরা যদি আস্তে আস্তে উপরে উঠে চলে যাই, যেমন মহাশূন্যে, সেখানে গেলে জি জিরো হয়ে যাবে, আর জিরো হয়ে গেলে ওজনও জিরো হয়ে যাবে। তখন নিজেকে আপনি ওজনহীন মনে করবেন এবং আপনি ভেসে বেড়াবেন। ঠিক আছে? তখন উল্টো ডিভাইসের সাথে আপনার দড়ি দিয়ে পাটা বেঁধে রাখা হবে। ঠিক আছে? এরকম ব্যাপারটা। তো এখন আসেন, এই বায়ুমণ্ডলের স্তর প্রথম যেটা, প্রথম একদম প্রথম এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। এটাকে বলা হয় সর্বনিম্ন স্তর। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি বলেন? প্রথম কোনটা? প্রথম যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন। প্রথম যেটা সেটা সর্বনিম্ন। ওকে, ওয়ালাইকুম সালাম। ওকে, অনেকে অনেক কমেন্ট করছেন যে এতগুলা এতগুলা এতগুলা। আচ্ছা, মেইনলি 4টি, উনি আবার 5টি। ঠিক আছে, দেখি কি হয়। তো এখন আসেন, এই যে ট্রপোমণ্ডল, এটা হচ্ছে সর্বনিম্ন মণ্ডল বা নিকটতম, পৃথিবীর বা ভূত্বকের নিকটতম মণ্ডল। তাহলে পৃথিবীর নিকটতম মণ্ডল বা সর্বনিম্ন মণ্ডল হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। তো ভূত্বক বা পৃথিবীর সর্বনিম্ন বা নিকটতম মণ্ডল। দেখেন, যেহেতু এই মণ্ডলটার ভিতরে আমরা আছি, এটা যদি কল্পনা করেন, তাহলে আমাদের যত রকমের দুর্যোগ, যত প্রাকৃতিক দুর্যোগ বলেন, কৃত্রিম দুর্যোগ বলেন, যা কিছু আছে সব কিছু এই মণ্ডলেই সংগঠিত হয়। যেমন এই মণ্ডলেই ভূমিকম্প হবে, ভূমিকম্পের ফলে কি হবে? সাইক্লোন, টর্নেডো, ঝড়, বৃষ্টি। ঠিক আছে? এরপরে আবার প্লেট টেকটনিকের নড়াচড়ার ফলে ভূমিকম্প হয়। এগুলো সবই কিন্তু এই মণ্ডলে। তার মানে আমাদের যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে সেটাও কিন্তু এই মণ্ডলের কারণে। তাহলে আমরা কি বলবো? এটাকে আবহাওয়া বা জলবায়ুর স্তর বা মণ্ডলও বলা হয়। একে আবহাওয়া বা জলবায়ুর মণ্ডল ও বলা হয়। তো এখন বলেন যে আবহাওয়া জলবায়ুর মণ্ডল কোনটি? আবহাওয়া জলবায়ুর মণ্ডল কোনটি? এরপরে আরেকটা হয়তো বা আপনাদের মনে হতে পারে যে আবহাওয়া এবং জলবায়ু বলতে কি বুঝি? আবহাওয়া কি, জলবায়ু কি? আবহাওয়া কি আর জলবায়ু কি? বলেন তো একটু, আবহাওয়া জলবায়ু কি? ধরুন, বিয়ে বাড়িতে যে হঠাৎ করে একটা মেয়ের দেখে আপনি ক্রাশ খেয়ে গেলেন, এটা হচ্ছে আবহাওয়া। ঠিক আছে? অনেকদিন পরে যে দেখলেন আসলে
এটা ছলনা। অনেক অনেক দিন পর যে বুঝলেন ওইটা হচ্ছে জলবায়ু। তার মানে আবহাওয়া হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে, আর জলবায়ু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে একটা প্রেডিকশন করা, গড় করা, 20-30 বছরের আবহাওয়ার গড় করলে যেটা হয় সেটা হচ্ছে জলবায়ু। তো আপনারা এরকম আবহাওয়ার মধ্যে পড়েছেন কিনা একটু চাইলে জানাইতে পারেন যে স্যার আমি এরকম ছিলাম, পড়ছিলাম। যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূকম্পন, যেমন ভূমিকম্প, এরপরে বা ভূকম্পন, এরপরে কি হতে পারে, পাহাড় পর্বত সৃষ্টি, পাহাড় পর্বত সৃষ্টি, ঝড়, ঝড় বৃষ্টি, বজ্রপাত, বজ্রপাত, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, সাইক্লোন, টর্নেডো ইত্যাদি সংগঠিত হয়। তো এখান থেকে একটা শব্দ থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটা, বজ্রপাত সংগঠিত হয় কোন মণ্ডলে? বজ্রপাত সংগঠিত হয় কোন মণ্ডলে? বলেন তো, বজ্রপাত সংগঠিত হয় কোন মণ্ডলে? ওকে, তাহলে বজ্রপাত সংগঠিত হয় কোন মণ্ডলে? তাহলে আমরা কি বলবো? বজ্রপাত সংগঠিত হয় টপোমণ্ডলে। আচ্ছা, টপোমণ্ডলের পরে কি বলেন? টপোমণ্ডলের পরে কি? একটু কালার চেঞ্জ করে লিখি, তাছাড়া বোঝা যাবে না। পরের মণ্ডলটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এটা হচ্ছে সেকেন্ড। আমাদের যখন ট্রপোস্ফিয়ার শেষ হয়ে যাবে তারপরে একটা জোন আছে, ওই জোনের পর থেকে এটা শুরু। তো এখন আসেন এই স্ট্র্যাটোস্ফিয়ার, এটা দ্বিতীয় মণ্ডল, আর এখানে সূক্ষ্ম ধূলিকণা ছাড়া আর কোনো কিছুই থাকে না। তো এই স্তরে, এই স্তরে সূক্ষ্ম ধূলিকণা, ধূলিকণা ছাড়া কোনরূপ জলীয় বাষ্প, জলীয় বাষ্প না থাকায় আবহাওয়া শান্ত থাকে বলে একে শান্ত মণ্ডলও বলা হয়। ঠিক আছে, শান্ত মণ্ডল, শান্ত আছে। আর অধিকাংশ আমরা যে বিমানে চড়ি, বিমান যে লেয়ার দিয়ে যাচ্ছে সেটা কিন্তু টপোমণ্ডল দিয়ে, টপোমণ্ডল দিয়ে বিমানগুলো যাচ্ছে। যখন ঝড় বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তন হয়ে যায় বা রিস্কি থাকে, তখন সেটা উড়ে উপরে উঠে চলে যায়। উপরে উঠে গেলে কোন স্তর দিয়ে যাবে?
তখন স্ট্র্যাটোস্ফিয়ারে। তখন কিন্তু আর কোনো রকমের মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত কোনো কিছুই সেখানে নেই। আবহাওয়া শান্ত, সেখানে রিল্যাক্সে আপনি যেতে পারবেন। তো এই কারণে জেট বিমানগুলো এই স্তর দিয়ে চলাচল করে। ঠিক আছে, এজন্য জেট বিমান এই স্তরে চলাচল করে। আপনারা মনে হয় দেখেছেন, দেখবেন যে অনেক দূর উড়ে চলে গেছে, তারপরে ধোঁয়া দেখা যাচ্ছে, পিছনে ধোঁয়া অনেক দূর যাচ্ছে, অনেক উঁচুতে দেখা যায়। ওইটা, এগুলো হচ্ছে সব জেট বিমান। ঠিক আছে, রাষ্ট্রের বড় বড় মানুষজন কোনো মিটিং এর জন্য দেশের বাইরে যদি অ্যাটেন্ড করার প্রয়োজন পড়ে, তাহলে এই জেট বিমানে যেতে পারে, কারণ এমনি বিমানের চেয়ে এর গতি অনেক বেশি। তাহলে জেট বিমান চলাচল করে কোন স্তর দিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, তো এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে এটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি জানার কোনো প্রয়োজন নাই, বা ট্রপোস্ফিয়ারে যা বলেছি এর বাইরে পড়ার দরকার নাই। এখন আসেন এই স্ট্র্যাটোস্ফিয়ারের পরের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে O3, অর্থাৎ ওজোন, ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কোথায় আছে? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরের লেভেলটা হচ্ছে ওজোন। তো ওজোন কি, ওজোন কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা একটু ওজনের এখানেই পড়াশোনা করি। তো ওজনটা কিভাবে সৃষ্টি হয়, ওজোন কিভাবে সৃষ্টি হয় আমরা জানি। দেখেন, এই যে ভূত্বক পৃথিবী, এই ভূত্বকের পৃথিবীর অক্সিজেনের পরিমাণ এই 46% বা 47% বলেছিলাম, মানে প্রায় 50% অক্সিজেন থাকে আমাদের ভূত্বকে বা পৃথিবীতে। তো এখন এই অক্সিজেনটা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আস্তে আস্তে রিলিজ হয়ে বায়ুমণ্ডলে অক্সিজেনটা চলে আসে। এরপরে অক্সিজেন, এটা অণু, আর অণুর সাথে অক্সিজেনের একটা পরমাণু যুক্ত হয়ে এখন O3 গঠন করে। এটা বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট সীমাতে, যেমন ওই যে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরের লেয়ারটাতে এই O3টা জমা হতে থাকে, এই নিচে থেকে উড়ে আস্তে আস্তে উপরে যে জমা হতে থাকে, যে এটা কি হয়, আস্তে 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 একটা বলয়ের মতো আমাদের পৃথিবীটাকে সেফটি করতেছে। দেখেন O3 এটা থাকলে কি কি সুবিধা বা কি কি সুবিধা না। তো এই O3 থাকলে আমাদের যে সূর্য, এই সূর্যের ক্ষতিকর যে তাহলে কি হবে, এটা সূর্যের যে ক্ষতিকর রে গুলো আছে, যেমন ইউভি রে, আলট্রাভায়োলেট রে। ইউভি রে কোনটা কোনটা ক্ষতিকর মনে আছে? এ বেশি ক্ষতিকর, তারপর বি, আর সিটা হচ্ছে ভিটামিন ডি তৈরিতে কাজ করে, ভিটামিন ডি, এটা হচ্ছে সি। আর এ বি, এই দুইটা যখন ওজোন লেয়ারে পড়ে, তখন ওজোন লেয়ার এটাকে রিফ্লেক্ট করে আবার মহাশূন্যে পাঠায় দেয়, ওটার পৃথিবীতে ঢুকতে পারে না। আর এটা যদি ঢুকে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। শুধু এটা না, আমাদের যে গামারে, এই যে গামারে, এটাও ক্ষতিকর। এটা কোথায়, এখানে আসতে পারে না। কেন পারে না? তাহলে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ভূত্বকের ভূত্বকের অক্সিজেন বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আচ্ছা চলেন লিখে দিই, O3, ওজোন, ভূত্বকের অক্সিজেন বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ায়
স্ট্র্যাটোস্ফিয়ারে এর উপরের স্তরে জমতে থাকে। ফলে O3 স্তর এর সৃষ্টি হয়। তো ওজন সম্পর্কে আরেকটু তথ্য, ওজনটা দেখতে কেমন, এর রং কেমন, রঙের কালারটা দিয়ে লিখলাম, রং সেটা হচ্ছে গাঢ় নীল। গন্ধটা কেমন, গন্ধটা হচ্ছে মাছের আঁশের নাই, গন্ধ আঁশটা গন্ধ আর কি, মাছের আঁশের নাই। তো মাছের আঁশের নাই, এটা গন্ধ। এখন আসেন, এই ওজোন লেয়ার আমাদের কি করতেছে, কাজ কি হবে, সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মি থেকে ওয়েট, বোর্ড সম্ভবত শাটডাউন হয়ে গেছে, চালু হোক তারপরে আমরা শুরু করি। আর আপনারা কমেন্ট করেন, একটু কমেন্ট দেখি, বোর্ড চালু হতে হতে কমেন্ট একটু দেখি। এখন আমার প্রশ্ন হলো এটা, আমি যদি এখানে শতাংশ মান না দিই, হ্যাঁ আবার লিখতে হবে। বোর্ড তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়াই বন্ধ হয়ে গেছে। না, এটা রিস্টার্ট নেওয়ার প্রয়োজন মনে করছে আর কি। তো ঠিক আছে, O3 নিয়ে পড়তেছিলাম। O3 ওজন, এটা নিয়ে কি মনে নাই, এটা রং কেমন ছিল, রং গাঢ় নীল। আর গন্ধ কেমন, মাছের আঁশের নাই। আর কাজ
এই কাজ থেকে ঝামেলাটা হয়েছে। সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মি থেকে জীব জগৎকে রক্ষা করে। তার মানে আপনি বুঝছেন, আমাদের যে সূর্য থেকে যে ক্ষতিকর রেডিয়েশন গুলো আসে, এগুলো যদি আমাদের বডিতে এসে পড়ে, আমরা কিন্তু কেউ থাকবো না, মানে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকবে না। জি জি, প্রিলি রিটেন দুটাই কভার করবে। হ্যাঁ, ক্লাসগুলো করেন। বারবার একটা কথা বলি আপনাদের, আপনাদের তো মনে থাকে না। দুইটা জিনিস আপনারা করবেন আর কি। দুইটা কাজ, একটা হচ্ছে ক্লাস। ক্লাস তো অবশ্যই করবেন, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাসে তো সব কথা বলা যায় না, কিছু মনের গভীরের কথা লুকায়া থাকে, ওইগুলো তো সব বলা যায় না, ঠিক আছে? সব বললেও ভাল লাগে না, এই জন্য সাথে একটা বই পড়বেন, সাথে একটা বই পড়বেন। তো ক্লাস আর বই, এই দুটো পড়লেই ইনাফ। এখন আপনার মনে হতে পারে যে এটা কোন বই। আচ্ছা, আমার বই না, যে কোনো একটা বই হলে হবে। তবে এতটুকু আপনারা হয়তোবা জানেন যে যত বই আছে তার চেয়ে টোটালি ডিফারেন্স হচ্ছে আমার বইটা, ঠিক আছে? এই জন্য যেভাবে ক্লাস নিই ঠিক এভাবেই লেখা। আমি O3 নিয়ে যেভাবে লিখলাম, ঠিক এই তথ্যগুলোই ওইখানে ওভাবেই লেখা। তো দু একটা তথ্য মিসিং করলেও ওইটা বইয়ে থাকে। তো যাই হোক, এখন আসেন, এই ওজোন স্তর ফাটল ফাটল সৃষ্টি হচ্ছে। এই ফাটলটা হচ্ছে কিসের কারণে? ফাটলটা হচ্ছে কিসের কারণে, এটা কিন্তু একটা গবেষণার বিষয়। হ্যাঁ, ওজোন স্তরের ফাটল প্রথম লক্ষ্য করেন জোনাথন শাকলিন। তো জোনাথন শাকলিন ইনি প্রথম আমাদের যে ওজোন লেয়ার ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, ফাটলের সৃষ্টি হচ্ছে, এটা প্রথম লক্ষ্য করেন জোনাথন শাকলিন। অ্যান্টার্কটিকার উপরে, অ্যান্টার্কটিকা মহাদেশের উপরে তিনি লক্ষ্য করেন যে ওজোন লেয়ার ফাটল সৃষ্টি করতেছে। তো এই যে ফাটলটা হচ্ছে কিভাবে, এটা নিয়ে একটু গবেষণা। তো মানে কার জন্য হচ্ছে, দায়ী কে বলেন তো একটু? ওজোন স্তর ফাটলের জন্য দায়ী কে? ওজোন স্তর ফাটলের জন্য দায়ী কে?